নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড দিল্লি। বুধবার সন্ধ্যায় আচমকা প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়, যার জেরে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রাজধানীর একাংশ। ঝড়ের দাপটে বহু জায়গায় গাছ, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বিশাল হোর্ডিংও। হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ৭৯ কিলোমিটার। রাজধানীতে এক পথচারী এবং ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায়, সঙ্গে ১১ জন জখম হয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত রাজধানীর বিস্তীর্ণ এলাকা। প্রবল দাবদাহের পর বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকা। শুরু হয় ঝড় এবং শিলাবৃষ্টি। ঝড়ের কারণে লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। মৃত্যু হয় এক প্রতিবন্ধী ব্যক্তির। উত্তর পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয় ২২ বছরের এক তরুণের। বুধবার রাত পর্যন্ত দিল্লির নানা এলাকা থেকে অন্তত ১১ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওভারব্রিজের লোহার অংশ ভেঙে পড়ায় আহত হয়েছেন কেউ বহুতলের কাচ ভেঙে পড়ায় চোট পেয়েছেন। দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দর পরিষেবাও ব্যাহত হয়েছে। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি, সেগুলি অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ১২টি বিমানকে রাজস্থান জয়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমান মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। তাছাড়া অল্প সময়ে ভারী বৃষ্টি হওয়ায় দিল্লির নানা রাস্তায় জল জমে গিয়েছে। শুরু হয়েছিল যানজট। দিল্লিবাসীকে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দেয় দিল্লি পুলিশ। দুর্যোগ শুরু হওয়ার পরেই দিল্লির বিদ্যুৎ বন্টন সংস্থা রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ পরিষেবার তরফে জানানো হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ। অন্যদিকে শিলাবৃষ্টি এবং ঝড়ের জেরে দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজধানীর মেট্রো পরিষেবা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার বিকেলের পর উলম্ব মেঘ উত্তর দিল্লি থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিল্লির মধ্যে বিস্তৃত ছিল। তার ফলে অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হয় রাজধানীতে। বিকেল ৫:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত ১২.২ মিলিমিটার বৃষ্টি হয়। ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইছে। হাই নিউজ নেটওয়ার্ক। আবারও মুখ্যমন্ত্রী বদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গুজরাটে। অতীতে বিধানসভা ভোটের ১ বছরের আগে বিজয় রূপানীকে সরিয়ে দিয়ে ভূপেন্দ্র পটেলকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল। আর এবারে বিধানসভা ভোটে ২ বছরেরও বেশি সময় হাতে থাকতেই সেই কাজ সেরে ফেলতে চাইছে বিজেপি। সূত্রের খবর, ভূপেন্দ্র পটেলকে সরিয়ে তার জায়গাতে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে বসানো হতে পারে। ভূপেন্দ্রকে সরিয়ে নতুন মুখ আনার পিছনে অন্যতম কারণ কিন্তু বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজ্যে ক্ষমতা ধরে রাখতে যে মরিয়া, সে কথা বলার অপেক্ষা রাখে না। অথচ দীর্ঘদিন বিজেপির ক্ষমতায় থাকার পর সেখানে সরকার বিরোধী হওয়ার রয়েছে। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। জানা গিয়েছে, ওই এলাকায় লুকিয়ে রয়েছে ৩-৪ জন জঙ্গির একটি দল। খবর পেয়ে সেখানে হানা দেয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের সঙ্গে লড়াই নিরাপত্তা বাহিনীর। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে গুলির লড়াই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় লুকিয়ে রয়েছে ৩ থেকে ৪ জন জঙ্গির একটি দল। গোপন সূত্রে সেই খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তা বাহিনী। তারপরে শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই জম্মু এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস দমন অভিযানে আরও জোর দেওয়া হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর ধারাবাহিকভাবে তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ কাশ্মীরে। গত ১৩ মে থেকে ১৫ মের মধ্যে সোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক ২টি অভিযানে মোট ৬ জঙ্গিকে নিকেশ করা হয়। পেহেলগাঁও কাণ্ড পরবর্তী সময় জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। ওই ঘটনায় যে কজন জঙ্গি জড়িত ছিল তাদের সকলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার অপারেশন সিন্দুর। ওই সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গি ঘাঁটি নষ্ট করেছে ভারতীয় সেনা। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় চক্কর কাটতে দেখা গেল কিছু ড্রোন। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সমস্ত ড্রোন উঠতে দেখা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে
খবর কলকাতা পুলিশের। ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে ড্রোনগুলির বেশিরভাগই বিজয় দুর্গের আশপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনা দুর্গ, তাই ওই এলাকা রেড জোন বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, আর তাই সোমবার রাতে ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি রয়েছে, তবে ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। সমস্ত দিক থেকেই তাই নজর রাখা হচ্ছে। আর সেই পরিস্থিতিতে কলকাতার আকাশে এইভাবে ড্রোন ওড়ার খবর উদ্বেগের কারণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকায় গুলি চালিয়ে খুন করা হলো ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দুজন, এবং সেখান থেকেই বেরোনোর সময় দুজনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী। খাস ওয়াশিংটনে ইহুদি সংগ্রহশালার সামনে চলল গুলি। এই ঘটনার নেপথ্যে কে বা কারা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা নিন্দা করেছে ইসরায়েল, নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদি বিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনো স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের মধ্যে একজন মহিলা, অপরজন পুরুষ। তারা উত্তর পশ্চিম ওয়াশিংটন ডিসির 3rd and F স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়। যেখানে এই হত্যাকাণ্ডটি হয় সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দপ্তর FBI এর ফিল্ড অফিস, রয়েছে মার্কিন অ্যাটর্নির দপ্তরও। এমন গুরুত্বপূর্ণ এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সমাজ মাধ্যমে প্রথমেই ঘটনার কথা জানান। FBI প্রধান কাশ প্যাটেল জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত। মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তার দপ্তর যোগাযোগ রেখে চলেছে। খুনের ঘটনায় মুখ খুলেছে ইসরায়েলও। রাষ্ট্রপুঞ্জে সেদেশের প্রতিনিধি ড্যানি ড্যানন ইহুদি বিদ্বেষে নৃশংস ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, মার্কিন প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বলেই আমরা আশা রাখি। একই সঙ্গে খানিক হুঁশিয়ারির সুরেই তিনি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে নাগরিকদের সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ করে যাবে ইসরায়েল। প্রসঙ্গত, প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজা ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে তেল আভিভ। তারপর হামাস দমনের প্রসঙ্গ তুলে গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইহুদি প্রধান এই দেশটি। ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে বিশ্বের নানা প্রান্তে সমালোচনা ঝড় বইলেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা। এক্ষেত্রে পূর্বতন জো বাইডেন প্রশাসনের মতন বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনও পেয়েছে তারা। এই আবহে ইসরায়েল বন্ধু বলে পরিচিত আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীর খুন হয়ে যাওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুর প্যারেড গ্রাউন্ড ময়দানে। রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনো বেশ খানিকটা দেরি রয়েছে, আর তার আগেই প্রধানমন্ত্রীর এই সফরের কারণ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষত অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য আবারও কৃতিত্ব নিলেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, বাণিজ্য আলোচনার মাধ্যমে 2 দেশের মধ্যে উত্তেজনা কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, পাকিস্তান এবং ভারতের সঙ্গে আমরা কি করেছি তা যদি আপনি দেখেন, আমরা পুরো সমস্যাটা সমাধান করেছি। আমার মনে হয় আমি ট্রেডের মাধ্যমে এটি সমাধান করেছি। ভারত পাকিস্তানের সঙ্গে অনেক বড় চুক্তি করেছি। 2 দেশের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছিল। উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, পুরো সমস্যাটি সমাধান করেছি। এরপরই হোয়াইট হাউসে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। তর্ক বিতর্ক বেঁধে গেল দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে বিতর্ক শুরু হয়, ঠিক যেমন কয়েক মাস আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা 19 মে ওয়াশিংটনে পৌঁছন। তার সফরের উদ্দেশ্য আফ্রিকা ও আমেরিকার সম্পর্কে গতি আনা। কিন্তু হোয়াইট হাউসে এই বৈঠকের সময় ট্রাম্প হঠাৎ করেই বর্ণবাদের ইস্যুতে রামাফোসাকে কোণঠাসা করতে শুরু করেন।
ট্রাম্প সিরিল রামাফোসার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তার আমলে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা করা হচ্ছে। আপনি দর্শক হয়ে বসে আছেন। রামাফোসা যখন এই অভিযোগ প্রত্যাখ্যান করতে শুরু করেন, ট্রাম্প এরপর বড় পর্দায় একটি ভিডিও দেখান। এই ভিডিওতে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার শ্বেতাঙ্গ কৃষককে হত্যা করা হয়েছে। এরপর ট্রাম্প সিরিল রামাফোসাকে মিডিয়ায় প্রকাশিত কিছু নিবন্ধের কপিও দেখান, যেখানে আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যার দাবি করা হয়েছে। রামাফোসাকে এই কপিটি দেখানোর সময় ট্রাম্প জোরে চিৎকার করে বলেন, মৃত্যু মৃত্যু। এতে পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক। গত 21শে এপ্রিল থেকে কারিগুট্টা পাহাড় এলাকায় শুরু হয় মাওবাদী দমন অভিযান। ধাপে ধাপে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মাওবাদী অভিযান। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম মাওবাদী নেতা বাসবরাজ সহ আরও অনেক নকশালপন্থী। যৌথ বাহিনী সংঘর্ষে নিহত মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজ। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নারায়ণপুর জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছিল গত শনিবার। সর্বশেষ তথ্য অনুযায়ী নকশালদের নিরাপদ শক্ত ঘাঁটি আবু জমাদের জঙ্গলে 27 থেকে 30 জন নকশালকে এখনো পর্যন্ত হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের সরকার ও সিআরপিএফ জানিয়েছেন বাসবরাজ সহ অন্যান্য নকশালরা মারা গিয়েছেন। মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজের পুলিশের খাতায় তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন 2026 সালের মধ্যেই দেশকে মাওবাদী মুক্ত করা হবে। তারপর থেকে দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু হয়। সেই অভিযানের অংশ হিসেবেই বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুজমারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এই দুর্গম পাহাড়ি এলাকা অবুজমার মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল অবুজমারে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী কমান্ডার। প্রথমে তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে পরে জানা যায় ওই কমান্ডারই হলেন বাসবরাজ। অভিযান ও তল্লাশি এখনো চলছে। পুলিশ সূত্রে খবর, নকশালদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে ডিআরজি জওয়ানরা। ছত্তিশগড় থেকে নকশালবাদ নির্মূল করার সময়সীমা 2026 সালের মার্চ মাসের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, এনকাউন্টারে একজন সেনা জওয়ান আহত হয়েছেন এবং এক পুলিশ সহকর্মীও নিহত হয়েছেন। হাই নিউজ। কান চলচ্চিত্র উৎসবের ঐশ্বর্য রায়ের সিঁথিতে জ্বলজ্বল করে উঠল সিঁদুর। ঐশ্বর্যর এই সাজ বিশ্বমঞ্চে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সমর্থনে বলেই জোর চর্চা শুরু হয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের মোক্ষম জবাব অপারেশন সিন্দুরের সমর্থনে আন্তর্জাতিক জনমত গড়তে ভারত সরকার সাংসদদের দল পাঠাচ্ছে বিভিন্ন দেশে। আর ঠিক তখনই ঐশ্বর্য রায় কান উৎসবে নীরবে এক বড় বার্তা ছড়িয়ে দিলেন। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এই বছর ঐশ্বর্যা রায় বচ্চনের উপস্থিতি নতুন মাত্রা যোগ করল। সাজসজ্জা ছিল রাজকীয়। হাতের বোনা বেনারসি শাড়ি, টিস্যু ড্রেপ, গলায় মোজাম্বিক রুবি আর আনকাট হীরের হার। কিন্তু যা চোখ কেড়ে নেয় তা ছিল কপালের সিঁথিতে স্পষ্ট লাল সিঁদুরের রেখা। এমন সময় যখন ভারত সরকার অপারেশন সিন্দুরের বার্তা পৌঁছে দিতে 33টি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে, ঠিক তখনই ঐশ্বরিয়ার বিশ্বমঞ্চে ভারতের সংস্কৃতি ও আত্মপরিচয়কে তুলে ধরলেন নিঃশব্দে কিন্তু জোরালোভাবে। অনলাইনে বহু নেটিজেন বলছেন, ঐশ্বরিয়া যেন অপারেশন সিন্দুরের কালচারাল অ্যাম্বাসাডর। ঐশ্বরিয়ার এই লুক ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার মনীষ মালহোত্রা। হালকা আইভরি রঙের বেনারসি শাড়ি এবং টিস্যু ওড়নার সঙ্গে তিনি পরেছিলেন মনীষ মালহোত্রা জুয়েলারির তৈরি 18 ক্যারেট সোনায় বসানো রুবি ও হীরের হার। কিন্তু সবকিছু ছাপিয়ে যা বার্তা পৌঁছে দিল তা হল তার কপালে লাল সিঁদুর। ভারতীয় নারীত্ব, সংস্কৃতি এবং বর্তমান সেনা অভিযানের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধার নিদর্শন। নেটিজেনদের মতে ঐশ্বরিয়ার এই সিঁদুর যেন এক প্রকার সম্মান জ্ঞাপন ভারতের সামরিক অভিযানের প্রতি। কেউ লিখেছেন, স্রেফ ইনস্টা স্টোরিতে কিছু না লিখেই সিঁদুর পরে অপারেশন সিন্দুরের জন্য এত বড় সাপোর্ট কেউ দেয়নি। আরেকজন লিখেছেন, এই হলো ভারতীয় নারী শক্তি, গ্রেস আর গর্বে ভরা। উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছিল। ঐশ্বরিয়ার সিঁদুর যেন সেই গুজবেরই ছেদ টেনে দিল চুপিসারে। কেউ কেউ লিখেছেন, সকল সমালোচনার মধ্যেও ঐশ্বরিয়া ঠিক সময় ঠিকভাবে এসে দাঁড়ালেন এবং ভারতীয় নারীত্বের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে।
ঐশ্বরিয়ার এই কনস লুক শুধুই তাই ফ্যাশন স্টেটমেন্ট নয়, এটি একদিকে যেমন ব্যক্তিগত বার্তা বহন করছে, তেমনি দেশের জাতীয় গর্বের কথাও বলছে। ঐশ্বরিয়া যেন বলে দিলেন, সিঁদুর পরা শুধু এক বিবাহিত নারীর পরিচয় নয়, তা হতে পারে দেশপ্রেমেরও এক প্রতীক। এইভাবেই ঐশ্বরিয়া রায় বচ্চন কনসের লাল গালিচায় হেঁটে দেখিয়ে দিলেন নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে কিভাবে একজন নারী নিজের সংস্কৃতি আর দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। শহরে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতার। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের 5 দিন গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বেশিরভাগ জেলাতেই। কলকাতা শহরে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আগেই জানিয়েছিল আলিপুর। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা কলকাতার আকাশ। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত বঙ্গে প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও পরের দিকে গরমের কারণে অস্বস্তি আবহাওয়া থাকবে জেলায় জেলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, ফলে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত এমনই চলবে বলে জানিয়েছে আলিপুর। তবে বিক্ষিপ্তভাবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গে 8 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল 2025 নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বাড়ানো হলো আইপিএল এর অতিরিক্ত অপেক্ষার সময়। এখন থেকে আইপিএল এর সমস্ত ম্যাচই অতিরিক্ত অপেক্ষার বাড়তি সময় আরও 1 ঘন্টা বাড়ানো হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর ম্যাচ শুরুতে বিলম্ব হলে বরাদ্দ অতিরিক্ত অপেক্ষার সময় 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা করেছে। মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং এটি সব আইপিএল ম্যাচেই প্রযোজ্য হবে। আগে শুধুমাত্র প্লে অফ ম্যাচে 120 মিনিট সময় বরাদ্দ থাকত, আর লিগ ম্যাচে ছিল মাত্র 60 মিনিট। বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, এর আগে ম্যাচ প্লেইং কন্ডিশন অনুসারে লিগ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শুরুতে দেরি হলে সর্বোচ্চ 60 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকত। তবে প্লে অফ ম্যাচে এই সময়সীমা ছিল 120 মিনিট। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি ও পরিবর্তিত সূচির প্রেক্ষিতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে 20 মে 2025 থেকে কার্যকরভাবে সব আইপিএল ম্যাচেই ম্যাচ শুরু করার জন্য 120 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনারা অবগত আছেন যে আইপিএল একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার শুরু হয়েছে। এই বিরতির কারণে আইপিএল এর সমাপ্তি এখন নির্ধারিত হয়েছে 3রা জুন 2025-এ। আগাম বর্ষা শুরু এবং দীর্ঘায়িত আইপিএল মরশুমের ফলে বেশ কিছু ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সেই কারণেই ম্যাচ প্লেইং কন্ডিশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। বিসিসিআই স্পষ্ট করেছে যে তদনুসারে আইপিএল 2025 মরশুমের জন্য শুধুমাত্র ক্লজ 13.7.3 সংশোধন করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইপিএল 2025 মরশুমের বহুল প্রতীক্ষিত প্লে অফ পর্বের সময়সূচি ও ভেন্যু। ঘোষণায় জানানো হয়েছে, ইডেনের পরিবর্তে আইকনিক আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 3রা জুন অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর গ্র্যান্ড ফাইনাল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।